আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের দুটি ছোট গল্প, পুরস্কার ও বর্ণান্ধ। শুনুন প্রথম গল্প, পুরস্কার। বয়স ২৪, লম্বা, রোগাটে, হাত পা রোগা, মুখখানা শীর্ণ, পকেটের দশা আরও কাহিল। লোকটি একজন শিল্পী। গল্পের সূচনায় তাকে তেপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই। ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট। হাতে একখানা বই। লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ। এই যে দৃশ্য, এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না। একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা। তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই। বইখানা উল্টো করে ধরা। এইভাবে কি বই পড়া যায় নাকি? কি ব্যাখ্যা এর? ব্যাখ্যার কিছুই নয়, লোকটি আদৌ পড়ছে না। এমনকি বইয়ের দিকে চোখই নেই তার। আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায়, সেই রকমের একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র। চোখের দৃষ্টি শূন্য। তার মানে লোকটি কিছু ভাবছে। সত্যিই তাই, ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা। আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে, আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই। শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী। এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য। এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন। প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি, এটা নিয়েই এখন ভাবছেন আমাদের শিল্পী। ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র, তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে। দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এই রকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল। তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক, তাকে কিছুটা স্বীকৃতি দিক। সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ। নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলীক ধারণা তার একেবারেই নেই। প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে, সেসবের কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না। তার কাজের জন্যে উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যায়। তাও যে পাবে এমন ভরসা তার নেই। কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক, লোকে তার কাজ দেখুক। তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা যে নেই তাও হয়তো নয়। বলা তো যায় না। শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয়, তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে। কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন, শ্রী এর আ ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদনও কম নয়। তার কম্পোজিশন চিত্তাকর্ষক, রঙের নির্বাচনেও বেশ মুনশিয়ানার ছাপ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। শরীরে আলস্য, হাতের মধ্যে উল্টে ধরা বই। লোকটি এখন চিন্তামগ্ন। কি হবে তার ছবির বিষয়বস্তু, তাই নিয়ে সে ভাবছে। শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে, তা বলবো যে সে রিয়েলিজম বা বাস্তবতার অনুরাগী। যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে। প্রকৃতিকে ভেঙেচুড়ে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয়। শিল্পে যা স্যারিয়ালিজম বা অধিবাস্তবতা বলে চলছে, তা তার ভীতি উদ্রেক করে। তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই যেসব পাগলামির খেলা, যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প, ওটা তার মনে আদৌ কোনো সাড়া জাগায় না। তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে। তাদের কেউ বা শখের সমালোচক, কেউ বা নিজেই চিত্রশিল্পী। তারা তার সংকীর্ণ মনোভাবের নিন্দে করে বলে, তোমার কথা শুনলে হাসি পায় হে। বলে, ওই সব বস্তা পচা পুরনো ধারণা নিয়ে আর চলবে না। আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো, তার তাৎপর্য বোঝবার চেষ্টা করো। এটা তোমাকে করতেই হবে, না করে উপায় নেই। এই যে সব জিনিয়াস, এদের তুমি উপেক্ষা করবে কি করে? বলেই তারা এক গাদা নাম আউড়ে যায়। খটোমটো সব নাম শুনে তার কান ঝাঝা করতে থাকে, কিন্তু মতের কোনো বদল ঘটে না। আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে, তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে একাধিকবার। কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে, তা এতই কিম্ভূত ঠেকেছে তার কাছে যে পড়া আর এগোয়নি। এই রকম একটা ছবির কথা মনে পড়ছে তার। ছবিখানা দেখে মনে হয়েছিল
কাঁচা হাতে কেউ নিয়ান্ডারথাল বা পুরোপলীয় যুগের এমন এক আদিমানবীর ছবি এঁকেছে যার সম্ভবত গোদ হয়ে থাকবে, সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা। অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে? না, আদর্শ নারী। ভাবা যায়? তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতা আর কিছুই হতে পারে না। পরদিনই সে ছবি আঁকতে লেগে যায়। ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত, এটাও সে ওয়াটার কালারেই আঁকবে। ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধেতেই সে তা ঠিক করে ফেলেছিল। শেক্সপিয়ারের নাটকের যেসব দৃশ্য তার প্রিয়, এটা হবে তারই একটির চিত্ররূপ। ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন, এই হবে তার ছবি। ছবির নাম দেবে দ্য সমন্যাম্বুলিস্ট, অর্থাৎ স্বপনচারিণী। ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি। আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে। রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার পরে সে আসল কাজে হাত দিল। এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই। ছবিটা শেষ করতে মোট 10 দিন সময় লাগল। নোংরা, মলিন, ছোট্ট যে ঘরখানিকে সে তার স্টুডিও হিসাবে ব্যবহার করে, এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি। এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে। যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি, তার মতো ঢিলেঢালা আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হবে। ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তো এখানে ওখানে একটু আধটু তুলির ছোঁয়া লাগাতেই হয়। সেটা শেষ হল 5ই জানুয়ারি তারিখে। তখন সন্ধে হয়ে আসছে। তুলি রেখে সে টানটান করে হাত ছড়িয়ে দিল। কাজের উত্তেজনায় দপদপ করছে তার পেশিগুলি। তারা এখন বিশ্রাম চায়। একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্যে কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকাল। তাকিয়ে রইল পুরো 5 মিনিট। চোখ দুটি আধবোঝা, মাথাটা একপাশে একটু হেলানো। ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায়। রং, অভিব্যক্তি, কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার যার ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানি সে এইভাবে আঁকতে পেরেছে। হঠাৎই তার মনে হল যে নিজেকেই সে অতিক্রম করে এসেছে। যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে, নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না। এখন সে দারুণ তৃপ্ত। সে বুঝতে পারছে যে 10 দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি। কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার মতো সময় তো নেই। প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন। আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে। নিজের ছবিতে সে যা দেখেছে, সমালোচকদেরও সেটা দেখা চাই। আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি। ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল। তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের। ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো, তার চোখ যখন টনটন করছে, রগও দপদপ করছে। যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে। পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগল। শহরের যে অংশটা একটু নির্জন, ফাঁকা, এখন সে সেইখানে যাবে। তার এখন একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া দরকার। সন্ধ্যের হাওয়ায় সুস্থ বোধ করল সে। ঘণ্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল, তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে। পরদিন সকালে মনে হল ক্লান্তির শেষ রেশটুকু আর নেই। সে এখন একেবারে টাটকা তাজা একটা মানুষ। ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে। সেই সময়ে সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে। সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে। এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই। একবার তার মনে হল এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এত জঞ্জাল জমে আছে যে সেসব সাফ না করলেই নয়। তারপরেই আবার আলস্য তাকে পেয়ে বসল। বসে বসে সে ভাবতে লাগল উঠবে কি উঠবে না। শেষ পর্যন্ত মনে হল সাফসুতরোর কাজটা পরে করলেও চলবে। সেদিন সে যখন ফের তার স্টুডিওয়ে গিয়ে ঢুকল, তখন সন্ধে উতরে গেছে। ঘর অন্ধকার। তারই মধ্যে হাতড়ে হাতড়ে সে সুইচ টিপে আলো জ্বালল। স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে। এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব। তুলিগুলো যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিকানা নেই। তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো, তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি। মেঝের ওপরে ছেড়ে ন্যাকড়া আর কাগজের ডাই। স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের ওপরে চোখ পড়ল তার। ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে। বুকটা হঠাৎ ধক করে উঠল। এটা তার চেনা কাগজ। নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল। তারপরই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী। ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামলে নিল।
হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয়, সেটাই যে তার সেরা ছবি, দ্য সমনাম্বুলিস্ট, স্বপনচারিণী। এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে, সেই লেডি ম্যাকবেথ এখন তার ঘুমন্ত, ভাষাহীন কাঁচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন। ওই চোখ দুটিও তো তারই দেওয়া। বিস্ময়ে প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল। গণ্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি। এবারও তার অন্যমনস্কতাই তাকে ডুবিয়েছে। তার জীবনে এ তো নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটছে তার জীবনে, তবে কিনা সেই অন্যমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক জোগাত। কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি। এবারে সেই সর্বনাশটাই ঘটল, নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ। মনে হল প্রবল একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে। সে ভীষণ অসুস্থ বোধ করছে। কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে? পার্সেল খুলে একখানা কাগজ, আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তারা আর কিছুই তো পায়নি। ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হচ্ছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কী বা একে বলা যায়। দাঁতে দাঁত ঘষে, নিরুপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগল। ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে। ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করল বাজে কাগজের ঝুড়ির মধ্যে। পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগল এই বিপর্যয়ের কথা ভুলে যেতে। ভুলে যাবার জন্যে রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগল যে ধরনের কাজ সে এর আগে কক্ষনো করেনি। আসলে এ তো আর কিছুই নয়, নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা। সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে, ঠিক তখনই 15ই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই দিনটিরই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছল। সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে, এই সময় চিঠিখানা সে হাতে পায়। নীল রঙের লম্বাটে খাম, তার উপরে পরিচ্ছন্ন প্রতীক। কারা এ চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায়। চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস। খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে। তার মনে হল রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে। সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র, যা সোসাইটি যা হামেশা করে থাকে। স্থিরভাবে খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনল। চিঠির সূচনা এই রকম: প্রিয় মহাশয়, আমরা আপনাকে সানন্দ অভিনন্দন জানাই। কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার। নিজের চোখেই সে বিশ্বাস করতে পারছিল না। সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দ্য সমনাম্বুলিস্ট এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে। চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চাই। তার মাথা ঘুরছিল। ব্যাপারটার মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না। খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে, নয়তো এমন হয় না, এমন হতে পারে না। আধ ঘণ্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল, নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে। টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে। অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপুলকায় শিল্পবদ্ধ। তাদের ঠেলে ঠুলে কোনো রকমের সে ভিতরে গিয়ে ঢুকল। প্রদর্শনী দোতলায়, সিঁড়িতে চমৎকার গালচে পাতা। তার ওপর দিয়ে একবারে 3 ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল। যে হলে প্রদর্শনী, রঙের বাহারে সেটা ঝলমল করছে। 4 দেওয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি। তার মধ্যে যেমন আছে ছোট্ট ছোট্ট সব মিনিয়েচার, তেমন আছে বিশাল সব ক্যানভাস। উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে। সে ঘুরে ঘুরে ছবি দেখতে লাগল। যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আটা, তাতে শিল্পী আর ছবির নাম। খুঁটিয়ে খুঁটিয়ে সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে। উত্তর, পূব আর দক্ষিণের দেওয়াল শেষ করতে তার পুরো 1 ঘণ্টা লেগেছে। ল্যান্ডস্কেপ, ফিগার, স্টিল লাইফ, নানান মাধ্যমে করা স্কেচ, কোনোটাই সে বাদ দেয়নি। এই যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা। চোখ লাল, ব্যথাও করছে, কিন্তু তা হোক, রহস্যের সমাধান না করে সে ছাড়বে না। সে যখন পশ্চিমের দেওয়ালে গিয়ে দাঁড়াল, তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে। কিন্তু সেখানে গিয়ে যা দেখল, তাতে তার উৎসাহের যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও তার আর রইল না। দেওয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি, যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প। প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে।
নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপরে চোখ রাখল। নামটা চেনা চেনা মনে হল। আরে এ তো তারই নাম। আর ছবির নাম? ওটাও তার চেনা, দ্য সামন্যাম্বুলিস্ট। কিন্তু এটা কিসের ছবি? তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে, এরই বা অর্থ কি? এরকম কিছু তো সে কসমিনকালে আঁকেনি। একেবারে বিদ্যুৎ চমকের মতো ব্যাপারটা সে বুঝে গেল। ছবি নয়, এটা সেই কাগজখানা যে ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশল ঠিক করবার আগে এরই ওপরে সে তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল। এখন শুনবেন সত্যজিৎ রায়ের দ্বিতীয় গল্প, বর্ণান্ধ। দুষ্প্রাপ্য বইখানাকে বগলে গুজে পুরনো বইয়ের দোকানের ভ্যাপসা মলিন পরিবেশ থেকে আমি বাইরের রাস্তায় বেরিয়ে এলাম। অগস্ট মাস। বিষণ্ণ গুমোর সন্ধিগুলি যেন এই সময় একটা ভারী বোঝার মতো মানুষের বুকের ওপরে চেপে বসে। কিন্তু বাড়ির পথে বেশ ফুর্তি নিয়েই হাঁটছিলাম আমি। আগের দিন আমার মনটা বিশেষ ভালো ছিল না। বুঝতে পারছিলাম যে ইতিমধ্যে সেই মনমরা ভাবটাও দিব্যি কেটে গেছে। কেনই বা কাটবে না? কপাল ভালো বলতে হবে, পুরনো বইয়ের দোকানে ঢুকে তাকের ধুলো ঘাটতে ঘাটতে একেবারে হঠাৎই এমন একটি রত্ন পেয়ে গেছি যার খোঁজ পেলে যে কোনো রসিক ব্যক্তির জিভ দিয়ে জল ঝরবে। রত্নটি আর কিছুই নয়, চীনের মৃৎশিল্প নিয়ে ফরাসি ভাষায় লেখা দুষ্প্রাপ্য একখানা গবেষণা গ্রন্থ। মোটা বই, ছবিগুলো চমৎকার, তার উপরে আবার বইখানা পেয়েও গেছি একেবারে জলের দরে। এসব বই যারা বেচে, কি বেচছে তাও কি তারা জানে না? আপাতত এই বইয়ের মধ্যে যে হপ্তা দুই ডুবে থাকা যাবে, এই কথাটা ভাবতে ভাবতে রোজকার মতো আজও আমি পোস্ট অফিসের কাছে মোড় ফিরেছিলাম। কোনো কিছু ভাবতে ভাবতে যারা হাঁটে তাদের তো আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আমারও ছিল না। ফুটপাতে চোখ রেখেই হাঁটছিলাম আমি। তবে কিনা যষ্ট ইন্দ্রিয় বলেও তো একটা ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই কাজ করছিল। তা নইলে আর মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎ কেন চোখ তুলে তাকাব? তাকিয়ে দেখলাম আমার থেকে কয়েক গজ আগে আর একটা লোক খুবই মন্থর গতিতে যেন বা পা টেনে টেনে হাঁটছে। আর একটু নজর করে দেখে মনে হলো লোকটা হয়তো একেবারে অচেনাও নয়। ঝুঁকে পড়ে হাঁটার এই ভঙ্গিটা আমি চিনি। আমার এক ঘনিষ্ঠ বন্ধুও ঠিক এইভাবেই হাঁটত। কিন্তু সেই বন্ধুটির সঙ্গে তো বছর 10 হলো কোনো যোগাযোগই আমার নেই। লোকটি সত্যি আমার সেই বন্ধু কিনা সেই বিষয়ে নিশ্চিত হবার জন্য তাড়াতাড়ি পা চালিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না সেই বন্ধুটিই বটে। চেহারা আর সে আগের মতো নেই, শরীর একেবারেই ভেঙে গেছে, তবে চেনা যায়। কাঁধে হাত রাখতে সে চমকে আমার দিকে ঘুরে দাঁড়াল। কি ভীষণ পাল্টে গেছে আমার বন্ধুটি, এ তো ভাবাই যায় না। আগে তাকে যা দেখেছি এখন সে যেন তার ছায়া মাত্র। আমাকে দেখে আবেগে সে কথাই বলতে পারছিল না। আমার অবস্থাও তথৈব। কাছেই একটা চায়ের দোকান। বন্ধুটিকে টেনে নিয়ে আমি সেই দোকানের মধ্যে ঢুকে পড়লাম। তারপর এমন একটা কোণ বেছে নিয়ে সেখানে গিয়ে বসলাম যেখানে আলো তত জোরালো নয়, আর পরিবেশটাও একটু নিরিবিলি। আমাদের কারোর মুখেই কোনো কথা সরছিল না। চা খেতে খেতে অতীতের কথা মনে পড়ল আমার। একই স্কুলে পড়তাম আমরা, তারপর একই কলেজে। সেই সময় যে আমরা পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম তার কারণ আমরা দুজনেই ছিলাম শিল্পপ্রেমিক। যখন আমরা কলেজের ছাত্র তখনই দেখতাম যে ক্যানভাসের উপরে রঙের তুলি বুলোতে বুলোতে কত অনায়াসে সে একটার পর একটা আশ্চর্য ছবি তৈরি করে তোলে। আমি ছিলাম তার সমালোচক, নির্ভীক নিরপেক্ষ সমালোচক। আমার পক্ষে যতটা সম্ভব খুঁটিয়ে খুঁটিয়ে তার ছবিগুলিকে দেখতাম আমি, তারপর যা মনে হতো খোলাখুলি বলতাম। রঙের ব্যবহারে তার দক্ষতা ছিল অসাধারণ। মনে হতো সে যেন রঙের জাদুকর। পুরো ব্যাপারটা কি দাঁড়াবে যেন সেসব গ্রাহ্যের মধ্যে না এনেই এমন নির্লিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গিতে সে ক্যানভাসের উপরে রং চড়িয়ে যেত যে আমি অবাক হয়ে যেতাম। অথচ প্রতিটি ক্ষেত্রে তার পুরো কাজটাও হতো অসাধারণ। কিন্তু, এবং এই কিন্তুটা খুবই তাৎপর্যময়, একালের তাবৎ প্রগতিশীল তরুণ বুদ্ধিজীবীর মতো সেও ছিল বামপন্থী। আর শিল্পের ক্ষেত্রে বামপন্থী হওয়ার যে পরিণাম তার বেলাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এখানে তখন আয়েশি রক্ষণশীলরাই তো দলে ভারী, তাদের কাছে সে একেবারে অচ্যুত হয়ে গেল। এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়, এরকম যে হবে তা তো জানাই ছিল। ব্যাপারটাকে সে তাই ধর্তব্যের মধ্যে আনল না। এটাকে পুরোপুরি উপেক্ষা করে সে এঁকে যেতে লাগল তার ছবি। একমাত্র আমিই জানি যে এর পর থেকে একাডেমির নামগন্ধ সে সহ্য করতে পারত না। শিল্পের ব্যাপারে তার প্রগতিশীল মতামতগুলি কিন্তু আমি খুবই সমর্থন করতাম, তার কারণ আমিও এক্ষেত্রে ছিলাম পুরোপুরি আধুনিক। তার তাবৎ ছবির পিছনে যে একটা সজীব মন কাজ করে যাচ্ছে সেটা আমি বুঝতে পারতাম, বুঝে খুশিও হতাম খুব। আমার মনে পড়ে যে একবার সে তার ছবির এক প্রকাশ্য প্রদর্শনীর আয়োজন করেছিল,
কিন্তু দর্শক একেবারেই না আসায় সেটা খুবই করুণ একটা তামাশার ব্যাপার হয়ে দাঁড়ায়। তারও পুরোপুরি মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে যে সাধারণ দর্শক সমাজের শিল্পবুদ্ধি এখনও অতি নিচু স্তরে আটকে আছে, তার ওপরে আর উঠতে পারছে না। এরপর থেকে সে তার স্টুডিওর মধ্যেই প্রদর্শনীর আয়োজন করত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে একমাত্র আমি তার দর্শক, আমি তার সমালোচক। সে শিল্পী আর আমি তার শিল্পের অনুরাগী, যেন পরস্পরের পরিপূরক আমরা দুজনে। এইভাবে আমাদের জীবন নেহাত মন্দ কাটছিল না। টাকা রোজগারের কোনো গরজ ছিল না তার। বাবা ছিলেন বিখ্যাত ব্যবসায়ী, ছেলের জন্য বিস্তর টাকাকড়ি তিনি রেখে গেছেন। সুতরাং ছবি এঁকে টাকা রোজগার করতে হবে এমন কথা তাকে ভাবতে হয়নি। আর তাই আর্ট ফর আর্ট সেক অর্থাৎ কলা কৈবল্যের সাধক হয়েই দিব্যি সে দিন কাটাতে পারছিল। আমার অবস্থা অন্যরকম। যে কলেজে পড়তাম, গ্র্যাজুয়েট হওয়ার পরে সেখানেই আমি লাইব্রেরিয়ানের চাকরিটা পেয়ে যাই। খুব একটা ভালো চাকরি নয়, কিন্তু তা নাই হোক, আমার শিল্পচর্চায় তো এর দ্বারা কোনো ব্যাঘাত ঘটছে না, এতেই আমি খুশি। যে কটা বছর তার ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটাই, তারই মধ্যে তাকে আমি অতি দ্রুত এক পরিণত শিল্পী হয়ে উঠতে দেখেছিলাম। যা দিয়ে একজন সত্যিকারের প্রতিভাসম্পন্ন শিল্পীকে চেনা যায়, সেই লক্ষণগুলি ইতিমধ্যেই অতি স্পষ্টভাবে ফুটে উঠছিল তার কাজে। আমি বুঝতে পারছিলাম শিল্পকলার জগতে শ্রেষ্ঠ এক বহুমুখী প্রতিভা হিসেবে হঠাৎই সে বিখ্যাত হয়ে উঠবে। তার আর দেরিও বিশেষ নেই। সাগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। কিন্তু আমি ভুল করেছিলাম, ভীষণ ভুল করেছিলাম। হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যায় যা ঘটবে বলে আগে বুঝতে পারিনি। পরস্পরের কাছ থেকে দূরে সরে যাই আমরা। এমন একটা জায়গায় সে চলে যায়, খ্যাতি, শিল্প, এমনকি আমাদের এই চেনা জগতের সঙ্গেও যার ব্যবধান অতি দুস্তর। ব্যাপারটা শুরু হয়েছিল নিছক ঠাট্টা তামাশার ভিতর দিয়ে। সন্ধ্যের দিকে প্রায় আমি তার ফ্ল্যাটে আড্ডা দিতে যেতাম। বছর 10 আগে জানুয়ারির এক সন্ধে সেই রকম আড্ডা দিতে গিয়েছি। মায়োপিয়াতে ভুগ্ধ বলে সন্ধ্যের দিকে সে শিল্পকলার কাজ বড় একটা করত না। সেদিন কিন্তু সে বেশ বড় একটা ক্যানভাসে খুব বিভোর হয়ে রং ধরাচ্ছিল। কাজটা এতই তন্ময় হয়ে করছিল যে আমি যে ঘরে ঢুকেছি তাও সে টের পায়নি। কৌতূহলী হয়ে আমি ইজেলটাকে দেখব বলে তার পিছনে গিয়ে দাঁড়াই। ক্যানভাসে তাকে আঁকতে দেখে আমার কৌতূহল আরও বেড়ে গেল। পৃথুলা লাস্যময়ী একটি নারী মূর্তি, এমনভাবে আমার বন্ধুটি তাকে এঁকে চলেছে যে রেনোয়ার ছবির কথা মনে পড়ে যায়। মনে হচ্ছিল সে যেন তার সমস্ত কামনা ওই ছবির মধ্যে উজাড় করে দিচ্ছে। গলাটাকে খাঁকড়ে নিয়ে জিজ্ঞেস করি, ছবিতে যাকে লীলায়িত ভঙ্গিমায় দেখা যাচ্ছে তিনি কে? এ কি তার কল্পনার নারী নাকি বাস্তব? আমার দিকে চোখ ফিরিয়ে সে হাসল, ইঙ্গিতপূর্ণ হাসি। কথা বলে যা বোঝানো যেত, ওই হাসি থেকে তার চেয়ে অনেক বেশি বুঝে নেওয়া গেল। একটু চাপাচাপি করতেই বেরিয়ে পড়ল আসল কথাটা। আমার বন্ধুটি যে প্রেমে পড়তে পারে, আগে তা ভাবিনি। না ভাবাটা ভুল হয়েছিল। মহিলাটিকে প্রথমবার দেখেই সে যে টলে গিয়েছিল সেটা বোঝা গেল। এও বুঝলাম যে নিজেকে সামলে নেওয়ার কোনো চেষ্টাই সে করেনি, ফলে তাকে এখন হাবুডুবু খেতে হচ্ছে। সবটা শুনে প্রথমে বেশ মজাই লেগেছিল আমার। তাকে সে কথা বললামও। আসলে তখনও আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে ছেলে ধরাই যেসব মেয়ের স্বভাব, আমার এই বন্ধুটি শেষ পর্যন্ত তাঁদেরই একজনের খপ্পরে পড়তে পারে। কিন্তু তাই ঘটে গেল। আসলে যা ঘটল তা আরও অনেক বেশি মারাত্মক। সত্যি বলতে কি, ব্যাপারটা যে এতখানি গড়াবে তা আমি ভাবতে পারিনি। হপ্তাখানেক বাদে আমার বন্ধুটির কাছ থেকে একখানা চিঠি পাই, তাড়াহুড়ো করে লেখা চিঠি। তাতে সে জানাচ্ছে যে আগের দিন তাদের বিয়ে হয়ে গেছে, এখন তারা চলে যাচ্ছে অখ্যাত এক দ্বীপে। তবে সেখান থেকে সে আমাকে চিঠি লিখবে। সেসব চিঠিপত্র কখনো পাইনি। তার বদলে হঠাৎই একদিন এমন একটা খবর আমার চোখে পড়ে যে আমি চমকে যাই। মৃত্যুর খবর। বন্ধুপত্নী মারা গেছেন। সাঁতার কাটতে গিয়ে তিনি মারা যান। খবর পড়ে ভাবতে থাকি যে আমার বন্ধুটি এখন কি করছে, কি হলো তার। ভেবে ভেবে কুল পাই না। এই একটা বদ্ধমূল বিশ্বাস আমার ছিল যে সুবুদ্ধির উদয় হলেই সে আবার ফিরে আসবে। কিন্তু বছরের পর বছর যায়, সে আর ফেরে না। আমিও ফের শিল্প নিয়ে পড়াশোনা করতে লেগে যাই, তবে কিনা একেবারেই একা একা। এতদিন বাদে সেই মানুষটি আবার ঘরে ফিরেছে। বিষণ্ণ, গম্ভীর, শিবম একটি মানুষ। এ যেন সেই মানুষ নয়, তার প্রেতমূর্তি। স্ত্রীকে সে যে এত গভীরভাবে ভালোবাসত, তার মৃত্যুতে যে সে এত শোকাবহভাবে পাল্টে যাবে, তা তো আমি ভাবতেও পারিনি। বন্ধুটি তার চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে, আর আমি তাকে দেখছি। আগে সে কত উচ্ছল, কত প্রাণবন্ত ছিল, আর আজ
সেই উচ্ছলতা, সেই টকবগে স্ফূর্তির ভাবটাকেই কে যেন তার ভিতর থেকে নিংড়ে বার করে নিয়েছে। বন্ধুটির বয়স তো ২৫-এর বেশি হবে না, অথচ তাকে দেখাচ্ছে যেন এমন এক প্রৌঢ়ের যার শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। এই অবস্থায় কথাবার্তা শুরু করা খুবই শক্ত ব্যাপার, তবু আমাকেই সেটা শুরু করতে হল। জিজ্ঞেস করলাম কবে সে ফিরেছে। আজই সকালে। কোথায় উঠেছে? তার সেই আগের ফ্ল্যাটে? না, এবারও সে একই রকমের নিষ্প্রাণ গলায় বলল। এরকম কিছু প্রশ্ন করে যা জানা গেল তা এই যে তার অবস্থা মোটেই সুবিধের নয়, টাকা পয়সা কিচ্ছু নেই, যেটুকু যা ছিল ফেরার ভাড়া জোগাড় করতেই তা ফতুর হয়ে গেছে। সারাদিনে তার পেটে কিছু পড়েনি, এখানে তার কোনো আশ্রয়ও নেই, রাতটা যে কোথায় কাটাবে তাও সে জানে না। আমি তাকে আমার ফ্ল্যাটে এনে তুললাম। একদিন যে ছিল আমার ঘনিষ্ঠতম বন্ধু, এটুকু তো তার জন্যে করতেই হবে। কিন্তু তার পরেও তার কোনো পরিবর্তন হল না। পথের মধ্যে হঠাৎ যখন দেখা হয় তখন যেমন দেখেছিলাম সেই রকমই রয়ে গেল। চুপচাপ কি যেন ভাবে। প্রাণের কোনো সাড়া মেলে না, ঘুমোয় কম, খায়ও আরও কম, কথাও বিশেষ বলে না। অথচ আমি তো তাকে সেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চাই। ফেরানো যাতে সম্ভব হয় তারই জন্যে যা কিছু শিল্পসামগ্রী এতদিন ধরে একটি একটি করে আমি জোগাড় করেছি তার সব কিছু তার সামনে সাজিয়ে ধরি আমি। ভাবি এসব দেখলে হয়তো তার শিল্পী মন আবার জেগে উঠবে। কিন্তু কোথায় কি, শিল্পের নাম শোনামাত্র এমন বিরক্তিভরে সে ফিরিয়ে নেয় তার মুখ যে আমি হাল ছেড়ে দিতে বাধ্য হই। ভাবি যে আস্তে আস্তে সে সেরে উঠবে, এখন চুপচাপ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরই মধ্যে একটা সুযোগ এসে যায়, তাতে মনে হয় যে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একটা শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। শিল্প নিয়ে ইতিমধ্যে আর মাথা ঘামাতে পারিনি, লাইব্রেরিতে খুব কাজের চাপ যাচ্ছিল। তবু এই সময়ে হঠাৎই একদিন একটা পোস্টারের ওপরে চোখ পড়তে আমার সেই পুরনো ভাবনাটা আবার চাগার দিয়ে ওঠে। গ্যালারির কর্তৃপক্ষ তাদের ঐতিহ্য অনুযায়ী ফরাসি চিত্রকলার এক প্রদর্শনীর আয়োজন করেছেন। সেখানে সেজান ও তার পরবর্তী শিল্পীদের ছবি দেখানো হবে। পোস্টারটা দেখেই পুরনো দিনের কথা আমার মনে পড়ে গেল। সেই সব দিনের কথা যখন গ্যালারির দেওয়ালে টাঙানো বিখ্যাত সব ছবির দিকে আমরা দুই বন্ধু মিলে ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতাম। বন্ধুটি আমাকে ছেড়ে যাওয়ার পরেও একা আমি ফি বছর তাদের প্রদর্শনী দেখতে গিয়েছি। তবে কিনা সে যখন সঙ্গে থাকত আমার উচ্ছ্বসিত প্রশংসা শুনে সেও কিছু মন্তব্য করত। সেই সময়কার আনন্দই ছিল আলাদা রকমের। পরে একা একা গিয়ে আর তেমন আনন্দ পাইনি। ফ্ল্যাটে ফিরে দেখলাম শূন্য চোখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে একটা ইজি চেয়ারে চুপ করে সে বসে আছে, পা দুটি সামনে ছড়ানো, দুহাত দুদিকে ঝুলছে। বেশি কথার মধ্যে না গিয়ে তাকে প্রদর্শনীর খবর দিলাম। বললাম, গ্যালারি তো আবার সবাইকে মাতিয়ে দেবার ব্যবস্থা করেছে হে। ভেবেছিলাম অন্তত এই কথাটা শুনে তার ভাবান্তর হবে, কিন্তু হল না। কি বললে? সেই একই রকমের শূন্য চোখে আমার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল। গোটা ব্যাপারটা অতএব খুলে বলতে হল। গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে ১৯ শতকের শেষ থেকে ২০ শতকের ফরাসি চিত্রকলা। বিস্তারিত জানতে চাও তো? আরে ফি বছরই তো ওরা প্রদর্শনীর ব্যবস্থা করে, তোমার মনে নেই? প্রদর্শনী? সন্দিগ্ধ দ্বিধাজড়িত গলায় সে জিজ্ঞেস করল। দৃষ্টিতে সুদূরের ছোঁয়া লেগেছে, যেন সে মনে করতে চাইছে পুরনো দিনের কথা। ব্যাপার কি? সবকিছুই সে কি ভুলে গেছে? এ যে অবিশ্বাস্য। তাকে সে কথা আমি বললামও। বাহ, গ্যালারিতে সেই যে ঘণ্টার পর ঘণ্টা আমরা ছবি দেখে কাটাতাম, কত আনন্দ, কত উত্তেজনা, সেসব কিচ্ছু তোমার মনে নেই? সব ভুলে মেরে দিয়েছ, আর তাই আমাকে বিশ্বাস করতে হবে? আরে মাতিসের সেই বিখ্যাত ছবি ওদালিস্ক, যা দেখে কি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে তুমি, তাও মনে করতে পারছ না? তবুও সে কিছু বলছে না দেখে এমনভাবে আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম যে এর আর কোনো নড়চড় হবার নয়। বললাম, যাই হোক, কাল বিকেলে আমার সঙ্গে তুমি এই প্রদর্শনীতে যাচ্ছ, তখন বিশেষ ভিড়ভাট্টা থাকবে না। সুরের একখানা দুর্দান্ত ছবির সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেরকম সূক্ষ্মপ্রায় বৈজ্ঞানিক পরিমিতিবোধের পরিচয় রয়েছে এই ছবিখানার বর্ণসঙ্গতির মধ্যে, তাতে সঙ্গীতের সূক্ষ্ম সুরসঙ্গতির কথাই আমার মনে পড়ে যাচ্ছিল। আমার চারদিকে বিখ্যাত সব ছবি, এত তন্ময় হয়ে, এত বিভোর হয়ে সেই সব ছবি আমি দেখছিলাম যে বন্ধুটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কি অপরূপ সব ছবি! আমার মুখ দিয়ে কোনো কথাই সরছিল না। সেজানের একখানা দারুণ ছবির ওপরে চোখ পড়তে অবশ্য নিজেকে আর সামলানো গেল না। উচ্ছ্বসিত হয়ে আমি ছবিখানির প্রশংসা করতে শুরু করে দিই।
কতক্ষণ ধরে প্রশংসা করছিলাম কিচ্ছু আমার মনে নেই, কিন্তু হঠাৎই আমার খেয়াল হলো যে হলে ঢুকবার পর থেকে আমার বন্ধু এতক্ষণের মধ্যে একটিও কথা বলেনি। তার দিকে ঘুরে দাঁড়ালাম আমি। ঘুরে দাঁড়িয়ে তার মুখে যে অভিব্যক্তি দেখলাম, তাতে আমার বাক্যস্রোত একেবারে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল। বন্ধুর যে চেহারা আমার চোখে পড়ল, তেমন করুণ চেহারা আর কখনো আমি দেখিনি। এত ফ্যাকাশে, এত নিষ্প্রাণ দেখাচ্ছিল তাকে যে আমার ভয় হল যে কোনো মুহূর্তে সে হয়তো মূর্ছিত হয়ে পড়বে। হাত ধরে আস্তে আস্তে তাকে আমি গেটের কাছে নিয়ে এলাম, তারপর গেট পেরিয়ে রাস্তায়। তখন সন্ধে হয়ে আসছে। আকাশের কিউমুলাস মেঘের পুঞ্জে লেগেছে অপার্থিব কমলা রঙের ছোঁয়া। এতক্ষণ যে আমরা ওই হলের মধ্যে ছিলাম তা আমি বুঝতেই পারিনি। তুমি কি অসুস্থ বোধ করছ? জিজ্ঞেস করলাম। দেখে তো মোটেই ভালো ঠেকছে না। ফিরে আসার পর এই প্রথম সরাসরি আমার চোখের দিকে তাকালো সে। তারপর বলল, সব কথা তোমাকে খুলে বলাই ভালো। গন্থস্বর গম্ভীর, তাতে এমন একটা দোতনাও যেন রয়েছে যা খুব শুভ নয়। ভেবেছিলাম কিছু না বলে স্রেফ চুপ করে থাকব, কিন্তু এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। একটুক্ষণ চুপ করে রইল সে, মস্ত বড় একটা নিঃশ্বাস নিল, তারপর বলল, তুমি হয়তো ভাবছ যে স্ত্রী মারা যাওয়াতেই এইভাবে বদলে গিয়েছি আমি, কিন্তু না, তা নয়। সে ছিল অতি নচ্ছার মেয়ে। না না, তার মৃত্যুর সঙ্গে আমার এই বদলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সে যে মরেছে তাতে বরং আমি হাফ ছেড়ে বেঁচেছি। আসলে তারপরে একটা ব্যাপার ঘটে। আবার একটুক্ষণ চুপ করে রইল সে। মনে হলো যা সে বলতে চায় তা সে সহজে বলতে পারছে না, বলতে তার খুব কষ্ট হচ্ছে। তার মৃত্যুর পরে একদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো অদ্ভুত এক পৃথিবীর দিকে আমি তাকিয়ে আছি। চারপাশে যা কিছু দেখছি তার সবই কেমন যেন ছাতা পড়া। বিছানা থেকে লাফিয়ে উঠে আমি আয়নার সামনে দাঁড়াই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে লাগল। মনে হলো আমার মুখ থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। মারাত্মক ভয় পেয়ে গেলাম। মনে হলো আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ভয়ে কেঁপে কেঁপে তক্ষুনি এক চোখের ডাক্তারের কাছে আমি ছুটে যাই। ডাক্তার আমার স্বাস্থ্য পরীক্ষা করলেন, চোখ দেখলেন, নানা রকম প্রশ্নও করলেন। তারপর কি বললেন ভাবতে পারো? বললেন যে না, আমি অন্ধ হয়ে যাচ্ছি না, না না, এটা অত খারাপ কিছু নয়। তবে হ্যাঁ, আমি বর্ণান্ধ হয়ে যাচ্ছি বটে। ভেবে দেখো, ব্যাপারটা একবার ভেবে দেখো। রঙই তো আমার ভাষা, আর সেই আমি কিনা বর্ণান্ধ হতে চলেছি। কি ভাবছ তুমি? ভাবছ আমি দুর্বল? ভাবছ যে ভাগ্যের চাকার তলায় সেই জন্যেই আমি গুড়িয়ে গেছি? নিজের কথা বলতে পারি, আমি যে আত্মহত্যা করিনি কেন, এই কথা ভেবেই আমি অবাক হয়ে যাই। কারণটা হয়তো এই যে বাঁচতে আমার ভারী ভালো লাগে, আর নয়তো আমি ভীতু, কাপুরুষ। হয়তো সেটাই সত্যি কথা। নইলে দেখো, আজ আমার কাছে জীবনের কি অর্থ, শিল্পের কি অর্থ? যে লোক ধূসর ছাড়া, হরেক রকমের একঘেয়ে ধূসর ছাড়া আর কোনো রঙই দেখতে পায় না, সেজান, মাতিস আর রেনোয়ার ছবিরই বা তার কাছে কি অর্থ?